কখনো কি মনে হয়েছে আমাদের কষ্টার্জিত অর্থ নীরবে তার মূল্য হারাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি প্রতি মুহূর্তে তার ক্রয় ক্ষমতা শুষে নিচ্ছে? এটা কোনো ধারণা নয়, বরং অর্থনীতির এক মৌলিক বাস্তবতা, যা আমাদের জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে। আজ আমরা সেই অদৃশ্য শক্তিকেই উন্মোচন করব। একটা বাস্তব চিত্র দেখা যাক। ১৯৭২ সালে মাত্র ৫ টাকায় ১ কেজি খাসির মাংস পাওয়া যেত। আজ সেই ৫ টাকা প্রায় অর্থহীন। এই পরিবর্তনটা কিন্তু শুধু একটা পণ্যের দাম বাড়ার গল্প নয়, এটা আমাদের অর্থের মূল্য কমে যাওয়ার একটা সুস্পষ্ট প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, অর্থের এই শক্তি ঠিক কোথায় হারিয়ে যায়? অর্থের মূল্য কমে যাবার এই যে অদৃশ্য প্রক্রিয়া, অর্থনীতিবিদরা একে একটা নির্দিষ্ট নামে চিহ্নিত করেন। এটাই সেই শক্তি যা নীরবে আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে চলেছে। এই অদৃশ্য শক্তিটির নামই হল মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। সহজ কথায়, যখন বাজারে পণ্যের যোগানের তুলনায় অর্থের যোগান অনেক বেড়ে যায়, তখন প্রতিটি টাকার মান কমে যায়। ফলে একই জিনিস কিনতে আগের চেয়ে বেশি অর্থ লাগে। এটা কোনো একটা নির্দিষ্ট পণ্যের মূল্য বৃদ্ধি নয়, বরং সামগ্রিকভাবে প্রায় সব কিছুর দাম বেড়ে যাওয়ার একটি প্রবণতা। এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা চমৎকার উপমা প্রচলিত আছে। বলা হয়, একটা সময় ছিল যখন মানুষ পকেটে টাকা নিয়ে বাজারে যেত আর ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে ফিরত। আর এখন মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়ে পকেট ভর্তি জিনিসপত্র কেনে। এই একটি বাক্যই মূল্যস্ফীতির আসল চেহারাটা খুব স্পষ্টভাবে তুলে ধরে। বেশ, তাহলে বোঝা গেল যে অর্থের মূল্য কমছে, কিন্তু প্রশ্ন হলো ঠিক কতটা কমছে? বছরে ৫% নাকি ১০%? এই অদৃশ্য শক্তিকে পরিমাপ করার জন্যও অর্থনীতিবিদদের একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পরিমাপের জন্য বিশ্বজুড়ে যে মানদণ্ডটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার নাম ভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সংক্ষেপে সিপিআই। এটাই আমাদের বলে দেয় মূল্যস্ফীতির গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে। সিপিআই এর পুরো ধারণাটা একটা বাজারের ঝুড়ির ওপর ভিত্তি করে তৈরি। ভাবুন তো, একটা গড়পড়তা পরিবার তাদের দৈনন্দিন জীবনে কি কেনাকাটা করে। চাল, ডাল, তেল থেকে শুরু করে যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচ, এমনকি সন্তানের শিক্ষার খরচ পর্যন্ত। পরিসংখ্যান বিভাগ এই রকম শত শত পণ্য ও সেবার একটা তালিকা তৈরি করে। প্রতি মাসে এই পুরো ঝুড়িটা কিনতে মোট কত খরচ হচ্ছে, সেই খরচের পরিবর্তন দেখে মূল্যস্ফীতির হার বের করা হয়। আচ্ছা, আমরা তো বুঝলাম মূল্যস্ফীতি কি এবং কিভাবে তা মাপা হয়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কেন ঘটে, কেন দাম বাড়তেই থাকে? এর পেছনে মূলত দুটো প্রধান অর্থনৈতিক শক্তি কাজ করে। প্রথমটি হল চাহিদাজনিত মূল্যস্ফীতি, মানে যখন বাজারে পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি। আর দ্বিতীয়টি হল ব্যয়চালিত মূল্যস্ফীতি। এটা ঘটে যখন পণ্য তৈরির খরচটাই বেড়ে যায়। এই দুটো প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। চাহিদাজনিত মূল্যস্ফীতি সাধারণত তখন হয় যখন অর্থনীতি খুব দ্রুত এগোতে থাকে। মানুষের আয় বাড়ে, হাতে টাকা আসে এবং সবাই কেনাকাটা করতে চায়। কিন্তু উৎপাদন যদি সেই বিপুল চাহিদার সঙ্গে তাল মেলাতে না পারে, তখন স্বাভাবিকভাবেই বিক্রেতারা দাম বাড়িয়ে দেয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের মূল্যস্ফীতি প্রায়শই একটা শক্তিশালী অর্থনীতির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়। অন্যদিকে ব্যয়চালিত মূল্যস্ফীতির গল্পটা শুরু হয় কারখানা থেকে, ক্রেতার পকেট থেকে নয়। ধরুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল বা শ্রমিকের বেতন বাড়াতে হলো। এতে কি হয়? একটা পণ্য তৈরির খরচটাই বেড়ে যায়। কোম্পানিগুলো তখন নিজেদের মুনাফা ধরে রাখতে সেই বাড়তি খরচটা পণ্যের দামের সঙ্গে জুড়ে দেয়, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই বহন করতে হয়। আর এটা বেশ বিপজ্জনক, কারণ এই মূল্যস্ফীতি অর্থনীতির খারাপ সময়ও ঘটতে পারে। তাহলে এই যে দুটো শক্তিশালী স্রোত, চাহিদা আর খরচ, এদের কি নিয়ন্ত্রণের কোনো উপায় আছে, নাকি আমরা কেবল অসহায় দর্শক? এখানেই মঞ্চে আসে একটি দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান, তার কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিকে যদি একটা গাড়ির সাথে তুলনা করা হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো তার চালক। আর সেই চালকের প্রধান লক্ষ্য হল গাড়িটিকে একটা স্থির এবং নিরাপদ গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, খুব দ্রুত নয়, আবার খুব ধীর গতিতেও নয়। এই গাড়ির গতি নিয়ন্ত্রণের মূল যন্ত্রটা হল সুদের হার। এটাই কেন্দ্রীয় ব্যাংকের ব্রেক এবং গ্যাস প্যাডেল। যখন অর্থনীতি খুব দ্রুত ছুটতে থাকে আর মূল্যস্ফীতি বেড়ে যায়, তখন ব্যাংক সুদের হার বাড়িয়ে ব্রেক কষে। এতে ঋণ নেওয়া কঠিন হয়ে যায়, মানুষ খরচ কমায়। আবার অর্থনীতি যখন ঝিমিয়ে পড়ে, তখন সুদের হার কমিয়ে গ্যাস প্যাডেল চাপা হয়, যাতে সবাই কম সুদে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্যে ও কেনাকাটায় উৎসাহিত হয়। এতক্ষণ পর্যন্ত আমরা মূল্যস্ফীতিকে একটা সমস্যা হিসেবেই জেনে এসেছি, যা নিয়ন্ত্রণ করা খুব জরুরি।
কিন্তু এর একটা অপ্রত্যাশিত দিকও রয়েছে। প্রশ্নটা হলো, মূল্যস্ফীতি কি সবসময় অর্থনীতির জন্য শত্রু? একটু ভাবুন তো, যদি দাম একেবারেই না বাড়ে অথবা জিনিসপত্রের দাম যদি উল্টো কমতে শুরু করে, তাহলে কি সেটা অর্থনীতির জন্য ভালো হবে? প্রথম দেখায় হয়তো ইতিবাচকই মনে হতে পারে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাস্তবতা হল মূল্যস্ফীতি ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ যখন পণ্যের দাম ক্রমাগত কমতে থাকে, যাকে বলে ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন, সেটা অর্থনীতির জন্য আরও অনেক বেশি ভয়ঙ্কর। ভেবে দেখুন, যদি জানা যায় যে সামনের মাসে কোনো একটা জিনিসের দাম আরও কমবে, তাহলে কি কেউ সেটা আজ কিনবে না? সবাই যখন এমনটা ভাবতে শুরু করে, তখন কেনাকাটা প্রায় বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা বন্ধ হয়, মানুষ চাকরি হারায়, আর পুরো অর্থনীতি একটা ভয়ঙ্কর চক্রে আটকে যায়। এর বিপরীতে সামান্য মূল্যস্ফীতি মানুষকে খরচ করতে উৎসাহিত করে এবং অর্থনীতি চাকা সচল রাখে। ঠিক এ কারণেই বিশ্বের বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক 0% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখে না। তাদের লক্ষ্য থাকে প্রায় 2 থেকে 3% একটি স্বল্প কিন্তু স্থিতিশীল মূল্যস্ফীতির হার বজায় রাখা। এটাই প্রমাণ করে যে নিয়ন্ত্রিত মাত্রার মূল্যস্ফীতি শুধু গ্রহণযোগ্যই নয়, বরং একটা সুস্থ অর্থনীতির জন্য প্রয়োজনীয়। তাহলে পরিশেষে ভাবনার জন্য একটি প্রশ্ন রইল। আমরা আলোচনা শুরু করেছিলাম মূল্যস্ফীতিকে সঞ্চয়ের উপর এক অদৃশ্য কর হিসাবে দেখে, কিন্তু পুরোটা জানার পর এখন মনে হচ্ছে এর অনুপস্থিতি, অর্থাৎ মুদ্রা সংকোচন, সম্ভবত অগ্রগতির উপরই এক ধরনের কর আরোপ করে। আর এই উপলব্ধিটাই আমাদের একটা গভীর সত্যের সামনে দাঁড় করায়। অর্থনীতিতে কোনো কিছুই সাদা কালো নয়। এখানে সহজ কোনো উত্তর নেই, ভারসাম্যই একমাত্র পথ।